আজকে আমরা পড়ব কস্ট ফাংশনের নিউমেরিক্যালস। তো কস্ট ফাংশন সম্পর্কে অলরেডি আমরা পড়াশোনা করেছি। আমরা জানি কস্ট ফাংশন কাকে বলে এবং আমরা টোটাল কস্ট কাকে বলে সেটা জানি, আমরা অ্যাভারেজ কস্ট কাকে বলে সেটা জানি, মার্জিনাল কস্ট কাকে বলে সেটাও জানি, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, এই বিষয়গুলো আমরা জানি এবং না জানলে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে। এবার খুব সামান্য কিছু বিষয় আমি আগে একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি, না হলে কস্ট ফাংশনটা পড়ানো যাবে না। সেটা হচ্ছে যে কস্ট কিসের ফাংশন, মানে কস্ট কিসের ফাংশন, এই প্রশ্নটা যখন আমি করছি তার মানে আমি অ্যাকচুয়ালি কি জানতে চাইছি? আমি জানতে চাইছি যে ধরো আমি এটা জানতে চাইছি যে মাদার আর সান, মাদার আর সানের মধ্যে যদি আমি ফাংশনাল রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে চাই তাহলে আমাকে এটা কিভাবে করতে হবে? আমি লিখতে পারি এই বিষয়টাকে এইভাবে যে আমি এই বিষয়টাকে এইভাবে লিখতে পারি যে সান ইজ আ ফাংশন অফ মাদার। সান ইজ আ ফাংশন অফ মাদার মানে কি? মাদার যেভাবে রিয়্যাক্ট করবে সানকে সেই অনুযায়ী রিয়্যাক্ট করতে হবে, বা মাদার যা বলবে সানকে সেটা শুনে চলতে হবে। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন হচ্ছে মাদার, আর ডিপেন্ডেন্ট হচ্ছে সান। সান মাদারের উপর ডিপেন্ডেন্ট, মাদার যা বলবে সানকে শুনে চলতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় সেটাকে আমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন হিসেবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? ঠিক যেভাবে এখানে লিখলাম যে সান ইজ আ ফাংশন অফ মাদার। তার মানে আমরা এই বিষয়টাকে এইভাবেও বলতে পারি যে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে লিখতে পারি অ্যাজ আ ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্বাধীন হয় এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ড করে। ওকে, এ যেভাবে চলবে সেই অনুযায়ী এতে চেঞ্জ আসবে। ওকে, এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জটা কিসের উপর ডিপেন্ড করছে? এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর। ওকে, নাও কস্ট কিসের উপর ডিপেন্ড করে? তো কস্ট ডিপেন্ড করে কোয়ান্টিটির উপর, কতটা কোয়ান্টিটি আমরা তৈরি করছি। বেশি কোয়ান্টিটি তৈরি করলে বেশি কস্ট হবে, কম কোয়ান্টিটি তৈরি করলে কম কস্ট হবে। অর্থাৎ এটাও বলা যেতে পারে যে বেশি আউটপুট তৈরি করলে বেশি কস্ট হবে, কম আউটপুট তৈরি করলে কম কস্ট হবে। তাহলে এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কস্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? কোয়ান্টিটি। তাহলে এখানে আমি ঠিক যেরকম আগেরবার বললাম যে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইকুয়ালস টু ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল লিখি, তাহলে আমরা সেরকমই কস্টটাকে কিভাবে লিখতে পারি? ফাংশন অফ কোয়ান্টিটি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, সো কস্ট ইজ বেসিক্যালি আ ফাংশন অফ কোয়ান্টিটি। ওকে, এবার কথা হচ্ছে কস্ট তো ডিপেন্ডেন্ট, কোয়ান্টিটি তো ইন্ডিপেন্ডেন্ট। কস্ট কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে সেটাও আমরা বুঝে গেলাম, কিন্তু এবার যদি তোমাকে আমি বলি যে কস্ট ফাংশনটা কীরকম দেখতে হয়, তাহলে কস্ট ফাংশনটা দেখো কখনো কখনো তোমাকে এইভাবে দেবে যে কস্ট ফাংশন এরকমভাবে দিতে পারে যে কস্ট ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 10 প্লাস 2Q। ওকে, এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, তুমি বলবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এই কস্টটা। এবং যদি জিজ্ঞেস করি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, তুমি বলবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এই কোয়ান্টিটি বা এই আউটপুটটা। ওকে, তাহলে কস্ট কি সত্যি আউটপুটের উপর ডিপেন্ড করছে বা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে? অবশ্যই। কিভাবে? এখানে এই 10টা ফিক্সড, একটা কনস্ট্যান্ট। 10টা কি? একটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। 2টা কি? কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। এবার ভাবো আমি যদি কিউয়ের জায়গায় 1 বসাই, কস্টের ভ্যালু কত হবে? 10 প্লাস 2 ইন্টু 1 মানে 12। আবার যদি আমি কিউয়ের জায়গায় 2 বসাই, কস্টের ভ্যালু কি হবে? 10 প্লাস 2 ইন্টু 2 মানে 14। তাহলে যেই আমি কিউয়ের ভ্যালুতে চেঞ্জ করছি 1-এর জায়গায়, আমি এটা মাদারটা কেটে গেল যেটা আমি চাইছি না কাটুক। হ্যাঁ, সো মাদারের নাম কাটা উচিত না, সো আই এম জাস্ট রিডুইং ইট। সো কস্ট, আচ্ছা হ্যাঁ, যেই কিউটা 1 থেকে 2 হলো, আমরা কস্টটা কি করব? সি থেকে কস্টটা 12 থেকে হয়ে গেল দেখো 14। তাহলে কিউয়ে চেঞ্জ আসার সাথে সাথেই কিন্তু আমাদের কস্টে চেঞ্জ আসছে,
অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোয়ান্টিটি বা আউটপুটে চেঞ্জ আসার সাথে সাথেই আমাদের কস্টে চেঞ্জ আসছে। তাহলে কস্টের চেঞ্জটা কিসের উপর ডিপেন্ড করছে? 10 বা 2 এর উপর তো করছে না, করছে কিউ এর উপর, কারণ কিউ এ চেঞ্জে আসার সাথে সাথেই আমাদের কস্টে চেঞ্জ আসছে, রাইট? তাহলে আমাদের কস্টের চেঞ্জটা কিসের উপর ডিপেন্ড করবে? কস্টের চেঞ্জটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের কোয়ান্টিটি বা আউটপুট বা ইউ ক্যান অলসো কল ইট টোটাল প্রোডাকশান। ওকে, তো কিউকে আমরা কি বলতে পারি? ওয়েট আ মিনিট, কিউকে আমরা কি বলতে পারি? কিউকে আমরা বলতে পারি আউটপুট, কিউকে আমরা আবার টোটাল প্রোডাকশানও বলতে পারি, এবং কিউকে আমরা এটাও বলতে পারি যে কিউটা হচ্ছে আমাদের হ্যাঁ, so let me just write it. This Q can be said as quantity of production. This Q can also be represented as output, whatever name you want to give it, you can give it. And this Q is also our total product. তাহলে এই কোয়ান্টিটি বা এই আউটপুট বা এই টোটাল প্রোডাক্টের উপর আমাদের কস্ট বা খরচা ডিপেন্ড করছে। এবার তোমাদের মনে হতেই পারে যে এটা কি কস্ট ফাংশনটা কি খালি এরকমই আসবে যে 10 + 2q বা এই টাইপেরই হতে পারে? ওয়েল, ফাংশনটা ডিপেন্ড করবে কিউ এর উপর। কখনো কখনো হয়তো কস্ট ফাংশনকে তুমি দেখতে পাবে এইভাবে যে c = 10 + 2q, এগুলো তো চেঞ্জ হবে, 10টা কোনো জায়গায় 12 থাকবে, কোনো জায়গায় 2 থাকবে, কোনো জায়গায় 5 থাকবে, দ্যাট ডাজেন্ট ডিপেন্ড, আই এম জাস্ট রাইটিং ইট। কখনো কখনো কস্ট ফাংশনটাকে আমরা এইভাবেও দেখতে পাবো যে 10 + 2q², এখানেও কিন্তু কস্ট কিউ এর উপরও ডিপেন্ড করছে, এখানেও কস্ট কিউ এর উপরই ডিপেন্ড করছে। ওকে, আবার কখনো কখনো আমরা দেখতে পাবো c = সাপোজ 10 + 5q³ হতেই পারে। তো যেভাবেই থাকুক কস্ট কিন্তু সবসময় ডিপেন্ড করবে কিউ এর উপর। এইবার তোমরা ভাবছো হয়তো যে এই কস্টটা কী কস্ট? এটা কি টোটাল কস্ট, এটা কি অ্যাভারেজ কস্ট, নাকি এটা মার্জিনাল কস্ট? এটা টোটাল কস্ট। এই যে কস্টে আমি এই যে সিটা লিখেছি, এটা টোটাল কস্ট। সি লেখা যা আর টোটাল কস্ট টিসি লেখা যা, দুটো বিষয় সেম। সি লেখা যা, টোটাল কস্ট লেখা বা টিসি লেখাও তাই। ওকে, নাও এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই টোটাল কস্ট যদি আমাদের জানা থাকে, আমরা অ্যাভারেজ কস্ট কীভাবে বের করব, বা আমরা মার্জিনাল কস্ট কীভাবে বের করব? এরকম তো হতেই পারে যে একটা কোয়েশ্চেনে আমাদেরকে টোটাল কস্ট দিয়ে দিল, দিয়ে আমাদেরকে বলল যে অ্যাভারেজ কস্ট বের করো, বা দিয়ে আমাদেরকে বলল মার্জিনাল কস্ট বের করো। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, ফার্স্টে আমি তোমাদেরকে শেখাই যে টোটাল কস্ট দেওয়া থাকলে অ্যাভারেজ কস্ট কীভাবে বের করতে হয়। অ্যাভারেজ কস্টের ফর্মুলা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে টোটাল কস্টকে ভাগ করতে হয় কোয়ান্টিটি দিয়ে। তাহলে আমি এই পুরো 10 + 5q এইটাকে ভাগ করব 5q³ বা যেটা কস্ট ফাংশন দেওয়া থাকবে তোমার কাছে, সেই পুরোটাকে তোমাকে ভাগ করতে হবে কিউ দিয়ে। তবে যেটা তুমি পাবে দ্যাট ইজ ইয়োর অ্যাভারেজ কস্ট। কত হবে? এখানে 10কে যদি কিউ দিয়ে ভাগ করি দ্যাট উইল বি 10/q, আর 5q³ যদি কিউ দিয়ে ভাগ করি কি হবে? দ্যাট উইল বি 5q²। সো এটাই আমাদের অ্যাভারেজ কস্ট, এটাই আমাদের অ্যাভারেজ কস্ট। ওকে, এবার নেক্সট যেটা সেটা হচ্ছে টোটাল কস্ট দেওয়া থাকলে মার্জিনাল কস্ট কীভাবে বের করব। টোটাল কস্ট দেওয়া থাকলে মার্জিনাল কস্ট কীভাবে বের করব? তো মার্জিনাল কস্টটা কি? মার্জিনাল কস্ট হচ্ছে যে তোমাকে ডেরিভেটিভ করতে হবে টোটাল কস্টের কিসের রেসপেক্টে? আগের ক্লাসগুলোতে এটা বহুবার বলেছি যে মার্জিনাল বা স্লোপ বের করতে গেলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার ডেরিভেটিভ করতে হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে, ডেরিভেটিভ করতে হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কার রেসপেক্টে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে। তো এই ইকুয়েশানে আমাদের কাছে এই কস্ট বা টোটাল কস্ট এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এই কোয়ান্টিটি বা কিউটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে তোমাকে টোটাল কস্ট অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ডেরিভেটিভ করতে হবে কোয়ান্টিটি বা আউটপুট বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে। করলে কি হবে? 10-এর ডেরিভেটিভ যদি আমি করি কিউ এর রেসপেক্টে, তাহলে ওটা হয়ে যাবে d10 dq। আর ডেরিভেটিভের রুলস আশা করি সবার মনে আছে, 5q³, 5টার ডেরিভেটিভ হবে না, ওটা আলাদা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে যাবে। কার ডেরিভেটিভ হবে? q³ ডেরিভেটিভ হবে। ওকে, নাও q³ ডেরিভেটিভ হলে কত হবে? আমরা জানি n
এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভের যে ফর্মুলা সেটা। তবে তার আগে টেনের ডেরিভেটিভ করা হচ্ছে, টেনটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় 0, তো এই পার্টটা হয়ে গেল 0। আর এই পার্টটার কি হবে, এই পার্টটার কি হবে, 5টা 5-এর মতো থাকবে, ডি কিউ কিউব, কিউ কিউবের ডেরিভেটিভ কি হয়, কিউ কিউবের ডেরিভেটিভ হবে হচ্ছে 3 ইন্টু কিউ টু দি পাওয়ার 3 মাইনাস 1, সো দ্যাট উইল বি 5 ইন্টু 3 মানে কত 15 ইন্টু কিউ টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কিউ স্কোয়ার। তাহলে এটা আমাদের মার্জিনাল কস্ট এমসি, এটা আমাদের মার্জিনাল কস্ট এমসি। তাহলে মার্জিনাল কস্ট বা এমসি কীভাবে বের করতে হবে, টোটাল কস্টকে ডেরিভেটিভ করতে হবে কোয়ান্টিটি বা আউটপুটের রেসপেক্টে। এইবার আর একটা প্রশ্ন তোমাদের কাছে, যে ধরো উল্টোটা দেওয়া আছে, উল্টোটা দেওয়া আছে মানে ধরো মার্জিনাল কস্ট দেওয়া আছে, প্রশ্নটা তোমাদেরকে কি বলে দিলাম, ধরো তোমাদেরকে প্রশ্নটা বলে দিলাম যে মার্জিনাল কস্ট যেটা বেরিয়েছে সেটার রেসপেক্টেই আমি করছি, হ্যাঁ, ধরো বলে দিলাম মার্জিনাল কস্ট হচ্ছে 15 কিউ স্কোয়ার, মার্জিনাল কস্ট হচ্ছে 15 কিউ স্কোয়ার, টোটাল কস্ট কী হবে সেটা বের করো, টোটাল কস্ট কী হবে সেটা বের করো। এটা স্ট্যাটিস্টিক্সের অনেক ইনডেপথ কনসেপ্ট এটাতে কাজে লাগে, যদিও তাও আমি বলছি এটা তোমাদেরকে। যদি তোমাদের কাছে টোটাল কস্ট দেওয়া থাকে আর টোটাল কস্ট থেকে মার্জিনাল কস্ট বের করতে হয়, তোমরা করবে ডেরিভেটিভ। কি করবে, ডেরিভেটিভ। আর যদি তোমাদের কিসের রেসপেক্টে করবে ডেরিভেটিভটা, ডেরিভেটিভটা করবে হচ্ছে কোয়ান্টিটি বা আউটপুট বা যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে সেটার রেসপেক্টে। আর যদি মার্জিনাল কস্ট দেওয়া থাকে এবং টোটাল কস্ট বের করতে হয়, তাহলে তোমরা কি করবে, তোমরা করবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কিসের রেসপেক্টে, সেই সেম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা কোয়ান্টিটি বা আউটপুটের রেসপেক্টে। এবার আমরা এখানে টোটাল কস্ট বের করতে চাইছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে মার্জিনাল কস্টের ডেরিভেটিভ করতে হবে কিসের রেসপেক্টে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা আউটপুট বা প্রোডাকশানের ইয়ের রেসপেক্টে, টোটাল আউটপুটের রেসপেক্টে, যেটা হচ্ছে কিউ, যেটা হচ্ছে কি কিউ। এর মার্জিনাল কস্ট ছিল কি, মার্জিনাল কস্ট ছিল হচ্ছে 15 কিউ স্কোয়ার, তার ডেরিভেটিভ হয়, তার ইন্টিগ্রেশন হবে কিউ এর রেসপেক্টে। ওকে, সো দিস ইজ দ্য রুল অফ ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে হবে। ওকে, এইবার ইন্টিগ্রেশনটা আমরা এখানে কিভাবে করব, আমরা এখানে ইন্টিগ্রেশনটা যেভাবে করব সেটা হচ্ছে যে 15টার আলাদাভাবে ইন্টিগ্রেশন হবে। ওকে, অ্যান্ড let me just explain the rules of integration, otherwise এটা তোমরা বুঝতে পারবে না হয়তো। আমি একবার জাস্ট তোমাদেরকে ইন্টিগ্রেশনের রুলসগুলো রিক্যাপ করিয়ে দিচ্ছি। আমার কাছে এখানে ইন্টিগ্রেশনের রুলস লেখা কোনো স্লাইড প্রিপেয়ার করা নেই, সো আই এম জাস্ট ওপেনিং দ্য স্লাইড ফ্রম দ্য গুগল। রুলস অফ ইন্টিগ্রেশন, সো আমরা এখানে যে রুলটা অ্যাপ্লাই করব দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন বাই আ কনস্ট্যান্ট। দেখো এই রুলটা আমি এটা জাস্ট একবার ক্লিয়ার করে দিতে চাইছিলাম এই কারণেই, কারণ না হলে তোমরা এটা বুঝতে পারবে না। এই রুলটাকে দেখো ভালো করে, আমি এটা একটা স্ক্রিনশট তুলে ওখানে কপি করে নিচ্ছি জাস্ট টু মেক দিস ইন আ পার্ট। দেখো কি হচ্ছে এখানে, বলছে যে সিটা কি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল বা একটা ফাংশন অফ এক্স, তার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিয়ে আসো, নিয়ে এসে ওই ফাংশন অফ এক্সটা অর্থাৎ ওই ভ্যারিয়েবলটার খালি ইন্টিগ্রেশন করো।
এক্স এর রেসপেক্টে। ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো 2x এর ইন্টিগ্রেশন করতে বলেছে এক্স এর রেসপেক্টে, সো দ্যাট ইজ ডিএক্স। 2টাকে বাইরে বের করে আনলো আর খালি এক্স এর ইন্টিগ্রেশন করলো এক্স এর রেসপেক্টে। ওকে, এবার এই রুলটা কি? এই রুলটা হচ্ছে যে এই যে এক্স এর ইন্টিগ্রেশনটা হলো সেটা কিভাবে হলো? এক্স এর ইন্টিগ্রেশনের রুল কি? এক্স এর ইন্টিগ্রেশন করার রুল হচ্ছে যে এর অ্যাকচুয়াল ফর্মুলা যেটা, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে এক্স এর পাওয়ারে কি আছে? 1 আছে, রাইট? তো উই হ্যাভ টু, এক্স এর পাওয়ারে যেটা থাকে সেটাকে আমি এন বললাম আর কি। মানে এই ফর্মুলাটা এইভাবে লেখা উচিত, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, অর্থাৎ এক্স এর পাওয়ারে যদি এন থাকে এবং তার যদি ইন্টিগ্রেশন করতে হয় এক্স এর রেসপেক্টে, তাহলে অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি বাই এন প্লাস ওয়ান। আমাদের কাছে এক্স এর পাওয়ারে কি আছে? 1 আছে, তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে? এক্স টু দি পাওয়ার 1 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস ওয়ান। এক্স টু দি পাওয়ার 1 প্লাস ওয়ান মানে কি? এক্স স্কোয়ার বাই 1 প্লাস ওয়ান মানে হচ্ছে 2। সো দেখো এখানে এক্স স্কোয়ার বাই 2 এসছে প্লাস সি এসছে, যেটা একটা কনস্ট্যান্ট টার্ম প্রডিউস হয় ইন্টিগ্রেট করলে সেটা। ওকে, 2 কেটে গেছে, তো এক্স স্কোয়ারই পড়ে আছে। এবার আমরা যদি এই 15 কিউ স্কোয়ার এর ইন্টিগ্রেশন করতে চাই, আমি এখানে ডি কিউ দিতে ভুলে গেছি, ডি কিউ হবে এটা, 15 কিউ স্কোয়ার ডি কিউ। তাহলে ইন্টিগ্রেশন কী হবে? 15টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশনটা কার হবে? খালি কিউ স্কোয়ারের হবে, কিউ স্কোয়ার ডি কিউ। কিউ স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হবে? কিউ কিউব 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, রাইট? প্লাস কনস্ট্যান্ট টার্ম সি, that is 15 into q cube plus c, q cube by 3, sorry, q cube by 3, let me just go in the detail, q cube by 3, 3 আর 15 কেটে যাবে, কত হবে? 5 থাকবে, so that will be 5q cube plus c। এবার এইটাই কি তাহলে আমাদের টোটাল কস্ট? হ্যাঁ, এটাই আমাদের টোটাল কস্ট। মার্জিনাল কস্টে যদি আমরা ইন্টিগ্রেশন করি কিউ এর রেসপেক্টে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ আউটপুটের রেসপেক্টে, যেটা আমরা পাচ্ছি সেটাই আমাদের টোটাল কস্ট, এবং সেটা কত বেরোলো? 5q প্লাস সি। এটাই কি ছিল দেওয়া? দেখো তো কি দেওয়া ছিল টোটাল কস্ট? লেট মি জাস্ট গো। টোটাল কস্ট দেওয়া ছিল হচ্ছে 10 প্লাস 5q কিউব, আর আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে টোটাল কস্ট কী বেরোলো? ইন্টিগ্রেশনের মাধ্যমে টোটাল কস্ট বেরোলো 5q কিউব প্লাস সি। এবার তোমরা বলবে যে 10টা তো আসলো না। 10টা কি? 10টা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। আমরা যখন পড়েছিলাম কস্ট, তখন আমরা দেখেছিলাম যে কস্টের দুটো পার্ট থাকতো টোটাল কস্টের, একটা ফিক্সড একটা ভ্যারিয়েবল, রাইট? এই 10টা হচ্ছে ফিক্সড কস্ট আর এই 5q হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ওকে, 10টা ফিক্সড কস্ট কেন? কারণ 10টা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। ফিক্সড কস্ট হচ্ছে সেই কস্ট যেটা চেঞ্জ হয় না, পাল্টায় না, কনস্ট্যান্ট থাকে, ফিক্সড থাকে। তো 10টা তো কোনোভাবেই আমি 10-এর জায়গায় 15 লিখতে পারবো না, সো দ্যাট ইজ ফিক্সড। 10টা ফিক্সড, সেই এটা ফিক্সড কস্ট। কিন্তু কিউ এর জায়গায় তুমি যাই লিখবে সঙ্গে সঙ্গে টোটাল কস্টটা চেঞ্জ হয়ে যাবে, বা এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, এই 5q ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। কিউ এর জায়গায় 1 লিখলে একরকম, 2 লিখলে একরকম, 3 লিখলে একরকম। সো এই 5q পার্টটা কি? ভ্যারিয়েবল কস্ট, রাইট? সো এইবার এই সিটা আমি কি বললাম? সিটা বললাম না যে একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট টার্ম আসে, তো সেই সিটা ইজ নাথিং বাট ফিক্সড কস্ট। ইন দিস কনটেক্সট অর ইন দিস টার্মস, এইখানে এই পার্টিকুলার কেসটায় এই সিটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, যেটা হচ্ছে 10। এইভাবে আমরা, এবার যদি তোমার কাছে এটা জানা না থাকে কোনো অঙ্কে, ধরো তুমি তো টোটাল কস্ট নিশ্চয়ই জেনে বসে থাকবে না। আমার কাছে এখানে কম্পেয়ার করার জন্য আগে 10টা দেওয়া ছিল, তাই আমি দেখে বলতে পারলাম যে হ্যাঁ ফিক্সড কস্টটা 10 হবে, কিন্তু তুমি তো জেনে বসে থাকবে না। তো তুমি কি করবে? তোমাকে যদি অঙ্কে একটা মার্জিনাল কস্ট দিয়ে দেয়, দিয়ে বলে যে ফিক্সড কস্ট বের করো, তুমি ওই সি এর জায়গায় কি লিখবে, রাইট? তো তোমাকে লিখতে হবে যে সি ইকুয়ালস টু 0। যদি ফিক্সড কস্ট বলে দেয় তাহলে সি এর জায়গায় ফিক্সড কস্টটা বসিয়ে দেবে, কিন্তু যদি ফিক্সড কস্ট না বলে, ইন কেস যদি ফিক্সড কস্ট না বলে দেয়, তুমি বলবে যে টোটাল কস্ট ইকুয়ালস টু 5q কিউব অ্যাজ সি ইজ নট গিভেন। সি ইজ নট গিভেন, বা এটাও লিখতে পারো যে অ্যাজ ফিক্সড কস্ট ইজ নট গিভেন, অ্যাজ ফিক্সড কস্ট ইজ নট গিভেন।
তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা টোটাল কস্ট থাকলে অ্যাভারেজ কস্ট বের করতে পারি। কিভাবে? আমরা কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দিতে পারি। আমরা টোটাল কস্ট থাকলে মার্জিনাল কস্ট বের করতে পারি। কীভাবে পারি? আমরা ডেরিভেটিভ করে দিতে পারি। কিসের রেসপেক্টে ডেরিভেটিভটা করব? উইথ রেসপেক্ট টু কোয়ান্টিটি বা আউটপুট বা টোটাল প্রোডাকশান বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একই জিনিস সব। আচ্ছা, আর আমরা কি শিখলাম? যদি অ্যাভারেজ কস্ট দেওয়া থাকে তাহলে টোটাল কস্ট বের করতে গেলে কি করতে হবে? এটা তো খুব সিম্পল, যে ধরো অ্যাভারেজ কস্ট দেওয়া আছে, মানে ধরো টোটাল কস্ট মানে কি? অ্যাভারেজ কস্ট বাই হোয়াট অ্যাম আই রাইটিং, সরি অ্যাভারেজ কস্ট মানে কি? টোটাল কস্ট বাই কোয়ান্টিটি, রাইট? এটাকে উল্টে দাও, কোয়ান্টিটিটাকে এপাশে পাঠিয়ে দাও, তাহলে অ্যাভারেজ কস্ট ইন্টু কোয়ান্টিটি কী হবে? টোটাল কস্ট। এবার ভাবো, তোমার কাছে ধরো অ্যাভারেজ কস্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? অ্যাভারেজ কস্ট। টোটাল কস্ট বের করতে হবে। কীভাবে বের করবে? সরি, ওয়েট আ মিনিট, ওয়ান নোট ইজ নট রেসপন্ডিং রাইট নাও। একটা মিনিট জাস্ট তোমরা ওয়েট করো। that yes, it is fine now, we can start. তাহলে যদি অ্যাভারেজ কস্ট দেওয়া থাকে, টোটাল কস্ট কীভাবে বের করব? অ্যাভারেজ কস্টের সাথে আমি যদি কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে দিই তাহলেই তো টোটাল কস্ট পেয়ে যাচ্ছি, রাইট? অ্যাভারেজ কস্টের সাথে যদি আমি কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে দিই, অর্থাৎ আউটপুটটাকে মাল্টিপ্লাই করে দিই, অর্থাৎ টোটাল প্রোডাকশানটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলেই তো আমি টোটাল কস্ট পেয়ে যাব, রাইট? তাহলে এখানে আমরা কি দেখলাম? যে টোটাল কস্ট দেওয়া থাকলে অ্যাভারেজ কস্ট বের করতে গেলে কি করতে হয়? কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করতে হয়, রাইট? যেটা এখানে হলো। আর অ্যাভারেজ কস্ট দেওয়া থাকলে টোটাল কস্ট বের করতে গেলে কি করতে হয়? কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তারপরে আমরা কি দেখলাম? যে মার্জিনাল কস্ট দেওয়া থাকলে টোটাল কস্ট বের করতে গেলে কি করতে হয়? ইন্টিগ্রেট করতে হয় বা ইন্টিগ্রেশন করতে হয়। কিসের রেসপেক্টে? সেই কিউয়ের রেসপেক্টে। তাহলে এই সবকটাই আমরা শিখে গেলাম যে টোটাল কস্ট দেওয়া থাকলে অ্যাভারেজ কস্ট কীভাবে বের করতে হবে, টোটাল কস্ট দেওয়া থাকলে মার্জিনাল কস্ট কীভাবে বের করতে হবে, অ্যাভারেজ কস্ট দেওয়া থাকলে টোটাল কস্ট কীভাবে বের করতে হবে, মার্জিনাল কস্ট দেওয়া থাকলে টোটাল কস্ট কীভাবে বের করতে হবে। আর দুটো জিনিস আমার বলা বাকি, সেটা হচ্ছে যে অ্যাভারেজ কস্ট দেওয়া থাকলে কীভাবে মার্জিনাল কস্ট বের করবে। তো সেটা সরাসরি তো সম্ভব না। অ্যাভারেজ কস্ট দেওয়া থাকলে সবার আগে বের করবে টোটাল কস্ট। কীভাবে বের করবে? এই যে যেখানে শেখালাম, কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে। আর টোটাল কস্ট পেয়ে গেলে মার্জিনাল কস্ট বের করতে পারবে। কীভাবে পারবে? ডেরিভেটিভ করে দেবে কিউয়ের রেসপেক্টে, যেটা এখানে শেখানো হয়েছে, ঠিক আছে? হলো। আর যেটা বিষয় বলার সেটা হচ্ছে যে লেট মি জাস্ট গো ডাউন। মার্জিনাল কস্ট দেওয়া থাকলে অ্যাভারেজ কস্ট কীভাবে বের করবে এটাও বলে দিই তাহলে। মার্জিনাল কস্ট যদি দেওয়া থাকে, তো মার্জিনাল কস্ট দেওয়া থাকলেও অ্যাভারেজ কস্ট ডাইরেক্টলি তো বেরোবে না। প্রথমে মার্জিনাল কস্ট থেকে তোমাকে বের করতে হবে টোটাল কস্ট। কীভাবে বের করবে? ইন্টিগ্রেশন করবে। কিসের রেসপেক্টে? কিউয়ের রেসপেক্টে বা আউটপুটের রেসপেক্টে বা টোটাল প্রোডাকশানের রেসপেক্টে। তারপরে টোটাল কস্ট থেকে অ্যাভারেজ কস্ট কীভাবে বের করবে? কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করে। ওকে, সো দিস ইজ অল দি কনসেপ্টস অফ কস্ট থিওরি, যেটা কাজে লাগবে আমাদের। নাও আমরা কোয়েশ্চেন্সগুলো দেখি, আর কোয়েশ্চেন্সগুলো দেখে আমরা সলভ করার চেষ্টা করি কস্ট থেকে যা যা কোয়েশ্চেন এসছে সেগুলো। ইয়েস, এখানে একটা কোয়েশ্চেন আছে যে লেট দ্য কস্ট ফাংশন ইজ গিভেন বাই 16 প্লাস কিউ স্কোয়ার। এই সিটা কি? এই সিটা কিন্তু টোটাল কস্ট, ঠিক আছে? কিউটা কি? আউটপুট বা টোটাল প্রোডাকশান, বা হচ্ছে আমাদের ইউ ক্যান সে আউটপুট স্ল্যাশ টোটাল প্রোডাকশানও বলতে পারো, স্ল্যাশ তুমি এটাকে কোয়ান্টিটিও বলতে পারো, যে নামে তোমার ডাকার তুমি ডাকতে পারো এটাকে। আর কি কি জানতে চেয়েছে? অ্যাভারেজ কস্ট জানতে চেয়েছে আর মার্জিনাল কস্ট জানতে চেয়েছে। তাহলে আমি কীভাবে, আচ্ছা এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? এই সিটা। আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা? এই কিউটা। ওকে, সো অ্যাভারেজ কস্ট কীভাবে বেরোবে? অ্যাভারেজ কস্টের ফর্মুলা হচ্ছে টোটাল কস্ট বাই কোয়ান্টিটি। টোটাল কস্ট কি? টোটাল কস্ট হচ্ছে আমাদের 16 প্লাস কিউ স্কোয়ার বাই কিউ। কিউটা 16-এর সাথে আলাদা করে ভাগ করো আর কিউ স্কোয়ারের সাথে আলাদা করে ভাগ করো, সো দ্যাট উইল বি 16 বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই কিউ মানে হচ্ছে কিউ। সো এটা আমাদের অ্যাভারেজ কস্ট।
নাও মার্জিনাল কস্ট কীভাবে বের করব? মার্জিনাল কস্টের ফর্মুলা এতক্ষণ শেখালাম কীভাবে করে। ডেরিভেটিভ করতে হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? এই সিটা, রাইট? সি বা টোটাল কস্ট যা লিখতে চাও লিখতে পারো। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে করতে হয়, মানে কিউ এর রেসপেক্টে। তো কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, কী হবে? 16 এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, কিউ স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2q হবে। আমি আর ডেপথে যাচ্ছি না। সো দিস ইজ আওয়ার মার্জিনাল কস্ট, দ্যাট ইজ 2q। ওকে, তো খুব সিম্পল, আশা করি পারবে। নেক্সট আমরা কস্ট থেকে আর কোনো এখানে নিউমেরিক্যাল না, এখানে আর কোনো নিউমেরিক্যাল নেই। নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স, এটা এখন নয়, আমরা এখন এটা করছি না, যখন করব পরে তখন দেখা যাবে। এখানে আর কোনো কস্ট ফাংশন থেকে না, এটা তো নেই। আর দেখছি না এখানে, বাট দেয়ার আর সাম আদার নিউমেরিক্যালস। এই যে আর একটা অঙ্ক আছে এখানে, এই টোটাল কস্ট দেওয়া আছে, টোটাল ফিক্সড কস্ট বের করতে বলছে, অ্যাভারেজ টোটাল কস্ট বের করতে বলছে, টোটাল ভ্যারিয়েবল কস্ট বের করতে বলছে, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বের করতে বলছে, আর মার্জিনাল কস্ট বের করতে বলছে যখন কিউ এর ভ্যালু 6। খুব ভালো একটা অঙ্ক, সব ধরনের কনসেপ্টই একটা অঙ্ক থেকে ক্লিয়ার করা যেতে পারে। এই টোটাল কস্টের এই অংশটাই 300, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না চাইলেও, প্রত্যেক ক্ষেত্রে এটাকে আমায় 300 লিখতে হবে। তো দিস ইজ মাই কনস্ট্যান্ট পার্ট, দিস ইজ মাই ফিক্সড কস্ট। আর এই বাকি জায়গাটা 3q প্লাস 0.02 কিউ স্কোয়ার, এই পার্টটা কি হবে? কিউ এর ভ্যালু 1 দিলে একরকম আসবে, 2 দিলে একরকম ভ্যালু আসবে। সো দিস পার্ট ইজ মাই ভ্যারিয়েবল কস্ট। ওকে, বা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে এই 300টা মাই টোটাল ফিক্সড কস্ট। এটা শুধু ফিক্সড কস্ট না, দিস ইজ মাই টোটাল ফিক্সড কস্ট। আর এই 3q প্লাস 0.02 কিউ স্কোয়ার, দিস ইজ মাই টোটাল ভ্যারিয়েবল কস্ট। এবার ফার্স্ট যে কোয়েশ্চেনটা করেছে যে দ্যাট ইজ টু ফাইন্ড আউট টোটাল ফিক্সড কস্ট ফাংশন, তো সেটা 300 ডাইরেক্টলি পেয়ে যাব আমি সেটা। সো টোটাল ফিক্সড কস্ট কত হবে? 300, ডাইরেক্টলি করে দেওয়া যায়। নেক্সট সেকেন্ড কি বলেছে? অ্যাভারেজ টোটাল কস্ট। অ্যাভারেজ টোটাল কস্ট মানে কি? অ্যাভারেজ টোটাল কস্ট মানে হচ্ছে অ্যাভারেজ অফ দি টোটাল কস্ট। ওকে, তো অ্যাভারেজ টোটাল কস্ট মানে হচ্ছে আমরা যখন অ্যাভারেজ কস্ট বলি দ্যাট ইজ অলসো অ্যাভারেজ টোটাল কস্ট, কারণ সেটা টোটাল কস্টের উপরই বের করা হয়। অ্যাভারেজ কস্টটা টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করেই বের করা হয়। তো অ্যাভারেজ কস্ট যা, অ্যাভারেজ টোটাল কস্টও তাই, এবং সেটা কীভাবে বেরোবে? টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে। তো টোটাল কস্ট কত? টোটাল কস্ট হচ্ছে আমাদের 300 প্লাস 3q প্লাস 0.02 কিউ স্কোয়ার। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব? এটাকে আমরা ভাগ করব হচ্ছে কিউ দিয়ে। পুরোটাকে আমরা কি দিয়ে ভাগ করব? কিউ দিয়ে। পুরোটাকে যদি কিউ দিয়ে ভাগ করি, সো দিস ইজ মাই অ্যাভারেজ টোটাল কস্ট। কত হবে? সব কটাই কিউ দিয়ে ভাগ হবে, 300 বাই কিউ প্লাস 3 প্লাস 3q বাই কিউ করলাম, সো দ্যাট হ্যাজ বিকাম 3 অনলি। আর 0.02 কিউ স্কোয়ারকে কিউ দিয়ে ভাগ করলে অনলি কিউ পড়ে থাকবে, 0.02 কিউ। এই যেটা বেরোলো, দিস ইজ আওয়ার অ্যাভারেজ টোটাল কস্ট। খুব সিম্পল, রাইট? নাও না নেক্সট পার্ট যেটা জানতে চাইছে, টোটাল ভ্যারিয়েবল কস্ট। টোটাল ভ্যারিয়েবল কস্ট কোনটা? করেই তো রেখেছি আগে থাকতে। দিস পার্ট 3q প্লাস 0.02 কিউ স্কোয়ার, যার ভ্যালু কিউ এর ভ্যালু 1 দিলে এক আসবে, অন্যরকম আসবে, কিউ এর ভ্যালু 2 দিলে অন্যরকম আসবে, 3 দিলে অন্যরকম আসবে। সো দিস ইজ আওয়ার টোটাল ভ্যারিয়েবল কস্ট। কি লিখবো? 3q প্লাস 0.02 কিউ স্কোয়ার। আর অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কীভাবে বের করব? অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা হচ্ছে, আমি এটা লিখে দিচ্ছি, অ্যাভারেজ ফিক্সড কস্টের ফর্মুলা হচ্ছে টোটাল ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করো। আচ্ছা, অ্যাভারেজ টোটাল কস্ট বা অ্যাভারেজ কস্টের ফর্মুলা কি? টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করো। করেছি এগুলো আমরা আগে ফর্মুলাতে, আরেকবার বলছি তাও। নেক্সট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা কি? অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করো। টোটাল ভ্যারিয়েবল কস্ট কত? 3q প্লাস 0.02 কিউ স্কোয়ার, যেটা আমরা অলরেডি আগের স্টেপে বের করলাম, তাকে যদি আমি কিউ দিয়ে ভাগ করি কি হবে?
3q কে আলাদা করে কিউ দিয়ে ভাগ করব, কত পড়ে থাকবে কিউ, 0.02 কিউ স্কোয়ারকে আলাদা করে কিউ দিয়ে ভাগ করব, কত পড়ে থাকবে 0.02 কিউ অনলি। সো দিস ইজ মাই অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। অ্যান্ড দ্য লাস্ট পার্ট, ফাইন্ড দ্য এমসি ওয়েন কিউ ইকুয়ালস টু 6। পুরো 10 মার্কস এই অঙ্কটা করে পাওয়া যেতে পারে, খুবই সিম্পল একটা অঙ্ক। এমসি আগে বের করো, আগে ওইসব ভেবো না যে টোটাল কস্ট কিউ ইকুয়ালস টু 6 দেওয়া আছে, এটা ভুলে যাও। আগে এমসিটা বের করো, ফাইন্ড দ্য এমসি। এমসি কীভাবে বেরোয়, টোটাল কস্টের ডেরিভেটিভ করতে হয় কোয়ান্টিটির রেসপেক্টে। তো কোয়ান্টিটির রেসপেক্টে টোটাল কস্টের ডেরিভেটিভ করো, কত হবে, 300-এর ডেরিভেটিভ 0 হবে, 3q-এর ডেরিভেটিভ হবে হচ্ছে 3, কারণ q-এর ডেরিভেটিভ 1 হয়ে যায়, আর 0.02 কিউ স্কোয়ারের ডেরিভেটিভ হবে হচ্ছে 2 ইন্টু 0.02 কিউ টু দি পাওয়ার 2 মাইনাস 1, তো 2 মাইনাস 1 1 হয়ে যায়। এটা ডেরিভেটিভ আশা করি আমাকে এখন এক্সপ্লেন করতে হবে না তোমাদেরকে। আর 3 প্লাস 0.04 কিউ। সো দিস ইজ আওয়ার মার্জিনাল কস্ট। এবার ওরা না মার্জিনাল কস্ট বের করতে বলছে ওয়েন কিউ ইকুয়ালস টু 6, যখন কিউ এর ভ্যালু 6 তখন মার্জিনাল কস্ট কত সেটা জানতে চাইছে। এবার আমি কিউ এর ভ্যালু 6টাকে তাহলে এখানে বসিয়ে দিই, 3 প্লাস 0.04 কিউ এর জায়গায় 6 বসিয়ে দিই, তাহলেই বেরিয়ে যাবে মার্জিনাল কস্ট ওয়েন কিউ ইকুয়ালস টু 6, রাইট? সো দ্যাট উইল বি 24 0.24, so that is 3.24. So this is our marginal cost when q equals to 6. Okay, now আর দেখা যাক কোনো কস্টের অঙ্ক পাওয়া যায় কি না। এখানে তো কিছু দেখছি না। এটা ডিমান্ড ইলাস্টিসিটির অঙ্ক আছে। এই যে আরেকটা অঙ্ক আছে, c equals to 16 plus q square, find the shape of the average and marginal cost curve in the diagram। খুব ভালো অঙ্ক। এখানে অ্যাভারেজ আর মার্জিনাল কস্ট তোমার কাছে জানতে চাইনি, তোমার কাছে জানতে চেয়েছে যে অ্যাভারেজ আর মার্জিনাল কস্ট কার্ভের শেপ কীরকম হবে, ডায়াগ্রামটা কীরকম হবে। তো দেখো এটা কীভাবে করতে হয়, অনেকগুলো অ্যাপ্রোচে এটা করা যায়। সবার আগে তো আমি কস্ট ফাংশনটাকে লিখি, এটা কি টোটাল কস্ট ফাংশন। এই পার্টটা 16টা কি ফিক্সড কস্ট, কিউটা কি ভ্যারিয়েবল কস্ট, কিউ স্কোয়ারটা ভ্যারিয়েবল কস্ট, সিটা কি টোটাল কস্ট। ওকে, নাও অ্যাভারেজ কস্ট কীভাবে বেরোয়, অ্যাভারেজ কস্ট বেরোয় হচ্ছে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিউ দিয়ে ভাগ করতে হবে টোটাল কস্টকে, মানে এই পুরোটাকে কিউ দিয়ে ভাগ করতে হবে। সো দ্যাট উইল বিকাম 16/কিউ প্লাস কিউ, কিউ স্কোয়ার বাই কিউ মানে হচ্ছে কিউই অনলি। আর মার্জিনাল কস্ট কীভাবে বেরোয়, টোটাল কস্টকে কোয়ান্টিটির রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, করলে কি হবে 16-এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে আর কিউ স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2q। ওকে, এবার আমরা এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখব যে শেপ কীরকম হবে, এই টোটাল কস্ট কার্ভটার আর অ্যাভারেজ কস্ট কার্ভের শেপ কীরকম হবে। তো শেপটা বোঝার খুব ভালো একটা উপায় হচ্ছে যে কোয়ান্টিটি আর অ্যাভারেজ কস্টকে আগে আমি বসাই। কোয়ান্টিটি যদি 1 বা 0 হয়, 0 নিতে পারো, আর 0 নিয়ে খুব একটা লাভ নেই, 1 থেকেই স্টার্ট করো। কোয়ান্টিটি যদি 1 হয় অ্যাভারেজ কস্ট কত হবে 17। কোয়ান্টিটি যদি 2 হয় অ্যাভারেজ কস্ট কত হবে 16/2 মানে 8 প্লাস 2 দ্যাট ইজ 10। কোয়ান্টিটি যদি 3 হয় অ্যাভারেজ কস্ট কত হবে 16/3, আচ্ছা 3টা বাদ দিলাম, 4 নিচ্ছি। 3টাকে বাদ কেন দিলাম, কারণ পয়েন্টে চলে আসছে। 4 নিলাম, 16/4 মানে 4, 4 প্লাস 4 8। কোয়ান্টিটি যদি 5 হয়, 5টাতেও আসবে না ঠিকঠাক, বাট তাও 5টা আমরা নেব। তাহলে দেখো 16/5 মানে আমি 3 ধরলাম, বা 3.3 থেকে একটু বেশি। 16/5 মানে কত, 16/5 মানে হচ্ছে 3.2, 3.2 প্লাস 5 মানে হচ্ছে 8.2। তারপরে কোয়ান্টিটি যদি 6 হয়, 6টা না নিয়ে আমি 8 নিই একেবারে, কারণ কেটে যাবে খুব সুন্দরভাবে। তো 16/8 হচ্ছে 2, 2 প্লাস 8 হচ্ছে 10, রাইট? 10টাকে কি বলছি আমি, যাই হোক। সো দিস ইজ, এবার আমরা এটাকে প্লট করি। প্লট করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে আগেও বুঝিয়েছি।
অ্যাভারেজ কস্টের ভিডিওটা দেখলে এটা অলরেডি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, যারা কস্টের ভিডিও দেখেছে তারা এটা অলরেডি বুঝে গেছে কী শেপের হবে অ্যাভারেজ কস্টের কার্ভটা এবং কেন হবে। অ্যাভারেজ কস্ট একটা পয়েন্ট অবধি কমছে, 8 অবধি কমছে। যতক্ষণ অবধি আমরা 4 ইউনিট প্রোডাকশানে পৌঁছাচ্ছি ততক্ষণ অবধি অ্যাভারেজ কস্ট কমছে। তারপরে যেই 4 থেকে আমরা 5-এ গেলাম অ্যাভারেজ কস্ট আবার বাড়তে শুরু করলো, 8.210 হয়ে গেল। তাহলে অ্যাভারেজ কস্ট একটা পয়েন্ট অফ প্রোডাকশান অবধি কমছে, তারপরে আবার বাড়তে শুরু করলো। এবারের কার্ভটা কীরকম দেখতে হয়, কার্ভটা যদি আমি ড্র করার চেষ্টা করি, আই এম জাস্ট ড্রয়িং ইট হেয়ার। দিস ইজ সাপোজ 1 2 3 4 5 6 7 8 9, এক্স অ্যাক্সিসে আমরা কোয়ান্টিটি নিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে আমি অ্যাভারেজ কস্ট নিলাম। তো দেখো 1 2 3, আচ্ছা 1 যখন কোয়ান্টিটি, অ্যাভারেজ কস্ট হচ্ছে 17টাকে ধরো আমি এখানে রাখলাম, তো 1,17 পয়েন্টটা এখানে। তারপরের পয়েন্টটা 2,10, 10টাকে ধরো আমি এখানে রাখলাম বা এখানে রাখলাম 10, সো 2,10 ইজ হেয়ার। তারপরের পয়েন্টটা 4,8, 4 এখানে, 8 10-এর ঠিক নিচে, সো 4,8 ইজ হেয়ার। তারপরে 5,8.2, এটা আমার 5, 8.2টা অবশ্যই 8-এর উপরে হবে, সো দিস ইজ 5,8.2। আর তারপরে 8,10, 8 কোথায়, 6 7 8, আর 10 কোথায়, 10 হচ্ছে এই বরাবর, সো দিস ইজ মাই 10, রাইট। একটু এদিক ওদিক হতে পারে, বাট তাতে আমাদের আইডিয়াটা পাল্টাচ্ছে না, মানে আমাদের অ্যান্সার পাল্টাবে না। অ্যাভারেজ কস্টের কার্ভটা যেই আমি আঁকবো, জাস্ট লেট মি রিডু ইট, যেই আমি অ্যাভারেজ কস্টের কার্ভটা আঁকবো, দেখো একটা ইউ আকৃতির একটা ইউ শেপটের কার্ভ তৈরি হবে। একটু এদিক দিয়ে গেছে পয়েন্টটা, যাই হোক, এটা ইউ শেপড একটা কার্ভ তৈরি হবে। এই ইউ শেপটের কার্ভটা কি বলছে তোমাকে, ইউ শেপটের কার্ভটা বলছে যে যতক্ষণ অবধি টোটাল কস্ট বা যতক্ষণ অবধি টোটাল কস্ট 4 ইউনিট প্রোডাকশন অবধি গেছে, মানে এই পয়েন্ট অবধি, ততক্ষণ অবধি আমাদের অ্যাভারেজ কস্ট কমেছে, তাই আমাদের কার্ভটা নিচের দিকে গেছে। আর যেই আমাদের আউটপুট বা টোটাল প্রোডাকশান 4-এর পর 5 হয়েছে, আমাদের অ্যাভারেজ কস্ট কিন্তু আবার বাড়তে শুরু করেছে। তাহলে একটা পয়েন্ট অবধি অ্যাভারেজ কস্ট কমছে, তারপরে অ্যাভারেজ কস্ট আবার বাড়তে শুরু করলো, সেটা আমরা এই নিউমেরিক্যাল টেবিল থেকেও দেখলাম, আর এখন অ্যাভারেজ কস্টের কার্ভ থেকেও দেখতে পাচ্ছি। এবং ঠিক সেই কারণেই একটা ইউ শেপড কার্ভ তৈরি হলো। ইউ শেপড কার্ভ কেন তৈরি হয়, একটা পয়েন্ট অবধি যদি আউটপুট এই অ্যাভারেজ কস্ট কমে, তারপরে যদি আবার অ্যাভারেজ কস্ট বাড়তে শুরু করে, তাহলে ইউ শেপড কার্ভ তৈরি হয়। এগুলো আমি আগে বুঝিয়েওছি। এবার মার্জিনাল কস্টের কার্ভটা কীরকম হবে, তার জন্য আমরা মার্জিনাল কস্ট সমান সমান যেই আইডেন্টিটি দেওয়া রয়েছে, অর্থাৎ এমসি দ্যাট ইজ ইকুয়ালস টু 2Q, সেটাকে লিখব। লিখে আমরা আবার কিউ এর জন্য একটা কলাম বানাবো, এমসির জন্য একটা বানাবো। Q1 হলে এমসি কত হবে, 2 হবে। Q2 হলে এমসি 4 হবে। Q5 হলে এমসি 10 হবে। Q10 হলে এমসি 20 হবে। এবং এটাতে কমার আর কোনো সিন আসবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। যত আউটপুট বাড়তে থাকবে এমসিও দেখো তত বাড়তে থাকবে, 2 থেকে 4, 4 থেকে 10, 10 থেকে 20, এমসিও বাড়ছে। তাহলে এই কার্ভটা কীরকম দেখতে হবে, এটা ধরো 1, এটা ধরো করলাম 2, এটা করলাম 5, এটা করলাম 10, রাইট। সো এটা আমার এক্স অ্যাক্সিসে আমি নিয়েছি কোয়ান্টিটি বা প্রোডাকশান বা আউটপুট, আর ওয়াই অ্যাক্সিসে আমি কি নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে আমি নিয়েছি হচ্ছে এমসি, মার্জিনাল কস্ট। তাহলে প্রথম পয়েন্টটা কি 1,2 এখানে, পরের পয়েন্টটা কি 2,4, 2,4টা হচ্ছে এখানে, তারপরের পয়েন্টটা কি 5,10, 5,10 কোথায়, 5,10 হচ্ছে এখানে। এইভাবে যদি পয়েন্টগুলোকে কানেক্ট করা হয়, কি দেখা যাবে, একটা স্ট্রেট লাইন, একটা আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন, বা ইউ ক্যান সে একটা পজিটিভলি স্লোপড স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, ইয়েস অবভিয়াসলি ইট ইজ আ স্ট্রেট লাইন। একটা আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন বা একটা পজিটিভলি স্লোপড একটা স্ট্রেট লাইন। ওকে, সো আমরা কস্টের চ্যাপ্টারে কিন্তু পড়েছিলাম যে মার্জিনাল কস্ট কার্ভের শেপটা কি হয়। মার্জিনাল কস্ট কার্ভের শেপটা হয় হচ্ছে ইউ শেপড। অ্যাভারেজ কস্টের কার্ভও ইউ শেপড হয়, মার্জিনাল কস্টের কার্ভও ইউ শেপড হয়। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে চোখ বন্ধ করে সবসময়ই মার্জিনাল কস্ট কার্ভের শেপ ইউ শেপড হবে। মার্জিনাল কস্ট কার্ভের শেপ কিন্তু ইউ শেপ নাও হতে পারে, কখনো কখনো হবে, কখনো কখনো হবে না, সেটা ফাংশনের উপর ডিপেন্ড করে। আমরা ওটা ইন জেনারেল প্রথমে পড়েছি, ঠিক পড়েছি, ইন জেনারেল প্রথমে ঠিকই পড়েছি যে অ্যাভারেজ কস্টও ইউ শেপড হয়, এমসিও ইউ শেপড হয়। কিন্তু
কখনো কখনো ফাংশনের উপর ডিপেন্ড করে অ্যাভারেজ কস্ট ইউ শেপ নাও হতে পারে, স্ট্রেট লাইন হতেই পারে, মার্জিনাল কস্ট ইউ শেপ নাও হতে পারে। ওকে, সো দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডস আপন দ্য ফাংশন। নাও এখানে আর তো সেরকম কিছু অ্যাভারেজ কস্টের অঙ্ক নেই, বা মার্জিনাল বা কস্ট চ্যাপ্টারের আর সেরকম কোনো অঙ্ক মনে হয় না আছে, আমি তাও একবার দেখে নিচ্ছি, থাকলে করিয়ে দেব। না, এটা ম্যাথামেটিক, হ্যাঁ এইটা একটা রয়েছে, সেম অঙ্ক, কোনো ডিফারেন্স নেই, সেম জিনিস যেটা আমরা এক্ষুনি করলাম সেই অঙ্কটাই আবার রয়েছে। ইলাস্ট্রেট দ্য শেপ অফ মার্জিনাল কস্ট ফাংশন। এখানে এসির শেপটা জানতে চাইনি, খালি এমসির শেপটা জানতে চেয়েছে, তো তোমরা এটা করে নিতে পারবে, সেমই রয়েছে, পুরোই সেম। এটা মার্জিনাল প্রোডাকশান থেকে তো আজকে করাবো না, এমসি এসি না, আর কিছু নেই। So this is our numerical part of the cost function. In the next class we are going to discuss the numerical part of the production function.